দিস ইজ Motorola H50 Fusion আর এই ভিডিওটাতে কথা বলবো এই Motorola H50 Fusion নিয়ে, কারণ এই ফোনটা বাংলাদেশ মার্কেটে প্রচুর পরিমাণের হাইপ ক্রিয়েট করেছে, অলসো ইন্ডিয়ান মার্কেট। তো বাংলাদেশ মার্কেটে এই ফোনটা এখন 8128 যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা 34 থেকে 35,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেও এটার প্রাইস 31 থেকে 32,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যেত। মানুষের চাহিদার কারণে এটার প্রাইস বেড়ে গেছে। কি আছে এই ফোনটাতে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আমি গত কিছুদিন যাবত এই ফোনটাকে ব্যবহার করতেছি, কিছু কিছু জায়গায় এটা নিয়ে আমি অনেক হতাশ হয়েছি, সেই সব ব্যাপারেও জানাবো এই ভিডিওটাতে। তার আগে ধন্যবাদ দিতে চাই MK মোবাইল পয়েন্টকে আমাদেরকে এত সুন্দর নতুন একটা মোবাইল পাঠানোর জন্য, কারণ এতদিন আমরা আমাদের এই চ্যানেলটাতে দেখতে পারতেন যে ইউজড ফোনের রিভিউ করে থাকতাম, বাট এই ফোনটা একদম ব্র্যান্ড নিউ একটা ফোন, তো তাদেরকে থ্যাঙ্কস দিতে হয়। অলসো আপনি যদি এই Motorola H50 Fusionটা তাদের কাছ থেকে নিতে চান, কিংবা আপনি কোনো ইউজড ফোন কিংবা আইফোন কিনতে চান, আইফোন 16, আর কিছুদিন পরে কিন্তু আপনি আইফোন 16ও পেয়ে যাবেন তাদের কাছে। সকল কিছুর লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। তারপর যদি আমরা বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, অন্যান্য কোম্পানি যে জায়গায় ফোনের বক্সকে একদম জিম করে স্লিম করে দিচ্ছে, মানে ফোনের বক্সের মধ্যে কোনো চার্জার রাখতেছে না, সেই জায়গায় কিন্তু Motorola আপনাকে 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিচ্ছে। ওয়েট আরও কিছু থাকছে, সেটা হচ্ছে একটা কেস দিচ্ছে, যে কেসটা আপনাকে ফোন খুব বেশি একটা প্রোটেক্ট করবে না। আপনি এই কেস ইউজ করলে আপনার ফোন ভেঙে যাবে, না করলেও ভেঙে যাবে, কারণ এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে একটা কার্ভ ডিসপ্লে, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তাছাড়া এই বক্সের মধ্যে কিন্তু আরও অনেক ধরনের লেখাপড়ার কাগজপত্র রয়েছে, আপনি চাইলে পড়ালেখা করতে পারেন। তাছাড়া এই বক্স প্রয়োজন নেই। শুরুতে যদি এটা ডিজাইন নিয়ে কথা বলতে হয়, তাহলে Motorolaর এই সিগনেচার ডিজাইনটা আশা করি যে সবাই জানেন, যে Motorolaর ফ্ল্যাগশিপ লাইনার থেকে শুরু করে একদম এন্ট্রি লেভেলের যে ফোনগুলো রয়েছে তারা কিন্তু এই ডিজাইনটাকেই ক্যারি করতেছে, এবং আশা করি যে সবার কাছে এই ডিজাইন ভালো লাগবে। কিন্তু ভালো লাগবে না একটা বিষয়, সেটা হচ্ছে এর পিছনে থাকা যে ইকো লেদারটা রয়েছে সেটা। হ্যাঁ, এর ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক না এবং গ্লাসও না, এটা হচ্ছে ইকো লেদার, যেটা যত সুন্দর দেখতে, দেখেন যে এটা কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু এই সুন্দরটা মানে 5 মিনিটেই নষ্ট হয়ে যায়। যদি আপনার হাতে একটু ময়লা থাকে, এই ফোনটাকে আপনি ধরে ফেলেন, তাহলে দেখতে পারবেন যে খুবই বিশ্রী অবস্থা হয়ে যাচ্ছে, যেইটা খুব সহজে উঠতেছিল না, মানে ক্লিন করা যাচ্ছিল না। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই ধরনের ইকো লেদার ইউজ না করে তারা যদি প্লাস্টিকও ইউজ করতো, সেই জায়গায় এটা থেকে অনেক বেশি ভালো হতো, যদিও কিনা এটাকেও অনেকেই প্রিফার করে থাকে। তাছাড়া এর যে ফ্রেমটা রয়েছে সেটা প্লাস্টিক, এবং এর যে ফ্রন্ট সাইডটা রয়েছে, এই যে দেখতেই পারতেছেন একটা কার্ভ, খুবই সুন্দরই একটা ডিসপ্লে। এর ব্যাক সাইডটা ময়লা হয়ে নিয়ে দুশ্চিন্তা সবার মাথায় থাকবে, কিন্তু এর মধ্যে ভালো বিষয় হচ্ছে যে এটাতে কিন্তু IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে। তার মানে এর পিছনে যদি ময়লা লেগে যায় তাহলে আপনি খুব ভালোভাবে সাবান দিয়ে আপনি ধুয়ে মুছে এটাকে কিন্তু ফ্রেশ করে ফেলতে পারবেন। বাট কত দূর ফ্রেশ হবে সেটা নিয়ে কিন্তু আদৌ চিন্তা থেকেই যায়। বর্তমান সময়ের প্রত্যেকটা ফোনই কিন্তু অনেক বেশি বাল্কি হয়ে যাচ্ছে, সেই জায়গায় এই ফোনটা যখন আপনি লং টাইম হাতে নিয়ে ইউজ করবেন, যদি 2-4-5 ঘন্টাও ইউজ করে ফেলেন, আমার মনে হয় না যে আপনার খুব একটা প্যারা হবে, কারণ এটার ওজন 174 গ্রাম, এবং এর পাশাপাশি দেখতেই পারতেছেন এই ফোনটা কতটা স্লিম। তো সেই জায়গায় যদি এটাকে হাতে রেখে লং টাইম ইউজ করা যায়, আমার কাছে কোনো অবস্থাতেই পেইন লাগতেছিল না। আমি এই ফোনটার পাশাপাশি সাইড বাই সাইড S23 FE ফোনটা ইউজ করতেছিলাম, এবং ওইটা ইটের মতো ওজন লাগতেছিল এই ফোনটার পাশে রাখার ফলে। এবং এই ফোনটা যেহেতু একদমই কার্ভ একটা ফোন, মানে হাতে নিতে অনেক বেশি কমফোর্টেবল ছিল। 30 থেকে 35,000 টাকা বাজারে যারা নতুন ফোন কিনতে যাচ্ছে, তাদের ম্যাক্সিমাম মানুষজনেরই এই ফোনটা পছন্দের লিস্টে যাওয়ার অন্যতম কারণ এর ডিসপ্লে। হ্যাঁ, এর ডিসপ্লেটা সত্যি অনেক সুন্দর ছিল। এই ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চির একটা POLED ডিসপ্লে, যেটাতে থাকছে 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট। হ্যাঁ, ঠিকই শুনছেন, 144 হার্জের, যেটা নর্মালি আমরা 120 হার্জের দেখে থাকি। বাট এই ডিসপ্লেটা সুপার লেভেলের স্মুথ ছিল, কোনো অবস্থাতেই ল্যাগ করতেছিল না, কিংবা এই ডিসপ্লেগুলোতে যেরকম আমরা প্রবলেম দেখে থাকি, টাচ করলে ঠিকঠাক কাজ করতেছে না, কার্ভ, কম টাকার যে কার্ভ ডিসপ্লে ফোনগুলো আছে এটাতে মিস টাচ হয়, এই ধরনের কোনো প্রবলেমই আমি এই ফোনটাতে ফেস করি নাই। হ্যাঁ, মাঝে মাঝে মিস টাচ হয়, যেটার পরিমাণ একদমই কম। তাছাড়া এই ডিসপ্লেটা যখন আপনি ইউজ করবেন, তখন আপনার কাছে মনে হবে যে আপনার আঙুলের সাথে মনে হচ্ছে যে ডিসপ্লেটা একদম বেঁধে বেঁধে চলতেছে, এরকম একটা অবস্থা, মানে এতটাই এটা স্মুথ ছিল এবং টাচগুলো এতটা অ্যাকুরেটলি কাজ করতেছিল। আর এই ডিসপ্লেটাকে প্রোটেকশন দিচ্ছে Corning Gorilla Glass 5, যেটা এই সময় এসে একটু ব্যাকডেটেড মনে হচ্ছে, বাট যেহেতু একটা ভালো প্রোটেকশন দিচ্ছে Corning Gorilla Glassের, তো সেই জায়গায় আমার মনে হয় যে মোটামুটি যদি হাত থেকে পড়ে যায় তাহলে ভাঙবে না। বাট যেহেতু এটা একটা কার্ভ ডিসপ্লে, ভেঙে যাওয়ার চান্স অবশ্যই থেকে যায়। ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1600 নিটস, যেটা আপনি যখন ডিরেক্ট সানলাইটে ইউজ করবেন তখন আপনাকে খুব একটা প্যারা দিবে না, আপনি খুব চকচকাই দেখতে পারবেন। কিন্তু এই ডিসপ্লেটা নিয়ে আমার একটা সবথেকে বড় যে কমপ্লেনটা, সেটা হচ্ছে এর যে অটো ব্রাইটনেসটা। হ্যাঁ, এই ব্রাইটনেসটা আমরা দেখে থাকি নর্মালি এখন প্রত্যেকটা ফোনেই কিন্তু অ্যাডাপটিভ ব্রাইটনেস কাজ করে। যখন আপনি বাইরে যাবেন, ইনডোরে আসবেন, এটা আপনার মতো করে সিঙ্ক করে নেবে, মানে ব্রাইটনেস নিজের মতো করে সিঙ্ক করে নেবে যেটা। কিন্তু এই ফোনটাতে এরকম ঠিকঠাক কাজ করতেছিল না। আমি আউটডোরে ইউজ করতেছি, ফুল ব্রাইটনেসে ঠিকঠাক
দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি ইনডোরে চলে আসলাম তখন কিন্তু এটার সাথে সাথেই ওর ব্রাইটনেস কমিয়ে দেওয়ার কথা, বাট মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ব্রাইটনেস কমতেছে না। ইভেন অনেক সময় একদম গুটগুটে অন্ধকার, কিন্তু এটা ডিসপ্লে দেখা যাচ্ছে যে 40%, 50%, মাঝে মাঝে দেখা যায় যে অনেক বেশি ব্রাইটনেস হয়ে যাচ্ছে। তো এর অটো ব্রাইটনেসটা কেন জানি ঠিকঠাক কাজ করতেছে না, এইটা নিয়ে একটু প্যারা খাইতে হবে। আশা করা যায় যে যদি এটা সামনে সফটওয়্যার আপডেট আসে হয়তো এটা ফিক্সড হয়েও যেতে পারে। 30 থেকে 35,000 টাকা প্রাইস রেঞ্জে এই মুহূর্তে যারা একটা ডিসেন্ট ফোন কিনতে চাচ্ছেন, কোনো অবস্থাতেই গেমিং ফোন না, একদম ডেডিকেটেডলি গেমিং করবেন এরকম না, জাস্ট আপনি সব কিছুর মাঝে আপনি টুকটাক গেমিং করবেন এরকম, তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। কারণ এই ফোনটাতে অ্যাসুস হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটা আপনাকে ভালো পরিমাণের একটা সাপোর্ট দিবে। আপনি ধরুন যে কোনো ধরনের গেম যদি খেলতে চান অনায়াসেই কিন্তু এই ফোনটাতে খেলে নিতে পারবেন। বাট যদি একদম এক্সট্রিম লেভেলের গেমার হয়ে থাকেন, ডেডিকেটেডলি একটা গেমিং ডিভাইস খুঁজে থাকেন, তাহলে আমি এটাকে রিকমেন্ড করবো না। তাছাড়া যদি আপনি রেগুলার ইউজ করেন, সোশ্যাল মিডিয়া ইউজ করেন কিংবা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, মানে এগুলো যদি আপনি ইউজ করে থাকেন, তাহলে আপনাকে অনায়াসেই এই ফোনের যে এসওসিটা রয়েছে 7S Gen 2 সেটা আপনাকে সাপোর্ট দিবে। তো এই জায়গায় যে 7S Gen 2 এগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের কনফিউশন আছে, তো আপনি এটা নিয়ে চাইলে একটা আর্টিকেল পড়তে পারেন, আমি নিচে দিয়ে রাখবো, তাহলে আপনি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেবেন। এর পাশাপাশি সাইড বাই সাইড কোন কোন ফোনগুলো রয়েছে যেটার পারফরমেন্স এর মতো। বাই দ্য ওয়ে, আপনি যদি এই H50 ফিউশনের ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটা নেন, তাহলেই কিন্তু আপনি শুধুমাত্র স্ন্যাপড্রাগনের 7S Gen 2 যে চিপটা রয়েছে সেটা পাবেন। তাছাড়া কিন্তু আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6 Gen 1 যে চিপটা রয়েছে 4 nm আর্কিটেকচারে বিল্ড করা হয়েছিল, সেই চিপটা কিন্তু থাকবে। তো এই জায়গায় আপনি ক্লিয়ার হয়ে নেবেন যে আপনার ডিভাইসটা ইন্টারন্যাশনাল কিনা। এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2, আমার মনে হয় যে এইটা আর একটু ভালো হতে পারতো। UFS 3.1 যদি হতো তাহলে এর পারফরমেন্সটা কিন্তু আমরা আরও ভালো পেতাম। এই ফোনটার ব্যাক সাইডে তাকালেই দেখতে পারবেন দুইটা ক্যামেরা রয়েছে এবং খুব বড় করে এই জায়গায় কিন্তু লেখা রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। বাট এই ফোনটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন না, এর ক্যামেরা নিয়ে আমি এতটাও সন্তুষ্ট না। এর কারণ হচ্ছে এর ক্যামেরাতে প্রচুর পরিমাণে ঝামেলা খুঁজে পেয়েছি। এর ক্যামেরার স্পেকটা আগে আমি একটু বলি। এর যে মেইন লেন্সটা রয়েছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং এইটার অ্যাপারচার f1.9, এবং এর পাশে যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে সেটা হচ্ছে 30 মেগাপিক্সেলের, যেটার অ্যাপারচার f2.2। এখন যদি এর মেইন লেন্স দিয়ে আপনি ছবি তুলতে চান তাহলে এর ছবিগুলো দেখবেন যে চোখে দেখতে একটু ভালোই লাগে, বাট যদি আপনি ডিরেক্ট সানলাইটে ছবি তোলেন, আপনি এই ছবিগুলো দেখেন যে এর যে হাইলাইটগুলো রয়েছে সেগুলো খুব ঠিকঠাক রাখতে পারলেও এর যে শ্যাডোগুলো রয়েছে সেগুলো একদমই ডার্ক করে দিয়েছিল। এর শ্যাডোতে কোনো অবস্থাতেই কোনো ডিটেল থাকতেছিল না, এবং এই কাজটা ও বারবারই করে যাচ্ছিল, যেটা কোনো অবস্থাতেই ফিক্সড হচ্ছিল না। এবং এর ছবিতে ম্যাক্সিমাম টাইমই ডিটেল থাকে না বললেই চলে। এর ছবি নিয়ে আমি সত্যি বলতে হ্যাপি না। এবং এর যে পোর্ট্রেট পিকচারগুলো রয়েছে, এর পোর্ট্রেট তোলার পরে দেখলাম যে অনেক সময় এজ ডিটেক্ট ঠিকঠাক করতে পারে না। হ্যাঁ, এর পোর্ট্রেটের একটা ভালো দিক হচ্ছে যে আপনি 3টা ফোকাল লেন্থে আপনি এটা দিয়ে পোর্ট্রেট নিতে পারবেন। যদিও কিনা এর পোর্ট্রেটগুলো আহামরি আমার কাছে ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই সেটা আপনি পোর্ট্রেটগুলো দেখেন, আশা করি আপনি বুঝতে পারবেন। কিন্তু আমি অন্যান্য কিছু রিভিউ দেখে যেটা মনে হলো, তারা বলতেছে এটা ক্যামেরা অনেক ভালো, কিংবা এই প্রাইস রেঞ্জে যেটা অফার করতেছে সেটা ঠিকঠাক রয়েছে। এখন আমার চোখে ভালো না লাগার একটা অন্যতম কারণ যেটা হইতে পারে সেটা হচ্ছে আমি এই প্রাইস রেঞ্জে আমি যে ফোনগুলো ইউজ করি সেগুলো কিন্তু ম্যাক্সিমামই ইউজড ফোন, প্রি ওন্ড যে ফোনগুলো আমরা মার্কেটে পাই সেই ফোনগুলো। তো সেই ফোনগুলোর সাথেই হয়তো বা আমার মাথা এটাকে মিলিয়ে নিচ্ছে, তো যার কারণে আমার কাছে হয়তো বা ওইরকম ভালো মনে হচ্ছে না, যেহেতু এটা একটা নতুন ডিভাইস এবং এটার প্রাইস অলমোস্ট এর 40,000 টাকা প্রাইস। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে এর ক্যামেরাটা আর একটু ভালো হতে পারতো। আর এর মেন লেন্স দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps। তো এই 4K 30 fps ভিডিও রেকর্ড করা নিয়ে আপনি খুশি হওয়ার কিছু নয়। এটার ভিডিও কোয়ালিটি আমাকে এতটাও সন্তুষ্ট করতে পারে না। আপনি দেখেন যে আমার পিছনে যে আকাশটা, এটা অনেক বেশি সুন্দর। তো সেই জায়গায় দেখা যায় যে আকাশটাকে একদম সাদা ধবধবা করে ফেলছে, আকাশে কোনো ডিটেইলই নেই, মানে ডাইনামিক রেঞ্জ এটা রাখতেই পারতেছে না, এরকম একটা অবস্থা। তো সেই জায়গায় দেখা যায় যে এই প্রাইস রেঞ্জে আপনি মানে এর থেকে একটু টাকা বাড়ালেই S23 FE ফোনটা পাবেন, এবং এই ফোনের ভিডিও কোয়ালিটি মাস মোর বেটার এই মোটরোলা এই ফোনটা থেকে। আর এটা হচ্ছে এর আলট্রাওয়াইডের ভিডিও, আর আলট্রাওয়াইড দিয়েও আপনি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই প্রাইস রেঞ্জে যে ফোনগুলো পাই আমরা সাধারণত, এগুলো দিয়ে দেখা যায় যে আলট্রাওয়াইড দিয়ে আমরা কিন্তু ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারি, আমরা চাইলে 4K রেকর্ড করতে পারি না। এটার সুবিধা এটাই যে আপনি 4K তেও এটা এর আলট্রাওয়াইড দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই আলট্রাওয়াইড দিয়ে ভিডিও রেকর্ড করলে কীরকম হয়, ডাইনামিক রেঞ্জ কতটুকু ভালো রাখতে পারে, সেটা আশা করি আপনি নিজেই বুঝতে পারবেন। এখন এর ব্যাক সাইডের ক্যামেরা নিয়ে যতটা হতাশ হবেন, কিন্তু এর ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরা নিয়ে আপনি এতটাই খুশি হবেন। এর ফ্রন্ট সাইডে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটার অ্যাপারচার f2.5, এবং এর প্রত্যেকটা সেলফি আমার কাছে অসাধারণ লেগেছে। স্পেশালি এর সেলফিতে যদি আপনি পোর্ট্রেট তোলেন তাহলে এর পোর্ট্রেটটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল। এর ব্লারিনেস থেকে শুরু করে এজ ডিটেক্ট, ডিটেল, প্রত্যেকটা ছবি ছিল সন্তুষ্টজনক। এর ব্যাক ক্যামেরার মতোই এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও নিয়ে আমি এতটা সন্তুষ্ট না, কারণ এর ভিডিও কোয়ালিটিটা আহামরি ভালো ছিল না, যতটা ভালো হচ্ছিল এর সেলফিগুলা। আর এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও। এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা ডাইনামিক রেঞ্জ কতটুকু ভালো রাখতে পারে এটা একদম ডিরেক্ট এখন বোঝা যাবে, কারণ আমার পিছনে কিন্তু অনেক বেশি মানে
হাইলাইট সিনারিও রয়েছে, তো সেই জায়গায় আশা করি যে ডাইনামিক রেঞ্জটা ঠিকঠাক বোঝা যাওয়ার কথা। আর যদি এইদিকে আসেন মানে প্রপার লাইট কন্ডিশনে আসেন, তাহলে আমি ভিউ ফাইন্ডারে এখন যেরকম দেখতে পাচ্ছি ভিডিও ভালোই মনে হচ্ছে। যদি একটু আমি সামনের দিকে হাঁটি তাহলে স্টেবিলাইজেশনটা আশা করি যে চেক করতে পারবেন, স্টেবিলাইজেশন কতটুকু ভালো কাজ করে বা এক্সপোজার কতটুকু ভালো মেনটেন করতে পারে ডিরেক্ট সানলাইটে। এই ফোনটার অন্যতম ভালো ব্যাপার সেইটা হচ্ছে এতে থাকা 5000 mAh এর ব্যাটারি, যেটা আপনাকে অনায়াসে একদিন পার করে দিবে, কোনো অবস্থাতে একদিনের মধ্যে চার্জ করার দরকার নাই। যদি আপনি গেম খেলে চার্জ শেষ করে ফেলেন তাহলে অবশ্যই এর বক্সে যে 68 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি খুব দ্রুত এই ফোনটাকে চার্জও করে ফেলতে পারবেন। আর আশা করি যে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কাউকেই প্যারা খেতে হবে না। এই ফোনটা আমি ইউজ করে দেখলাম, মোবাইল ডাটা ইউজ করেও এই ফোনটা অনায়াসেই একদিন চলে যাচ্ছিল। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এই ফোনটা এই 30 থেকে 35 কিংবা 40,000 টাকা প্রাইস রেঞ্জে আপনি নেবেন কিনা, এই ফোনটার যে বেস ভেরিয়েন্টটা রয়েছে মানে 8128 ভেরিয়েন্টটা, সেটা কিন্তু 32 থেকে 33,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। তো সেই প্রাইস রেঞ্জে এই ফোনটা এনাফ, ঠিকঠাক আছে। কিন্তু যদি এই ফোনটার আপনি অন্য ভেরিয়েন্ট নিতে চান, যেটা যেরকম 12256 অলমোস্ট 40,000 টাকা প্রাইস, সেই জায়গায় আমি এই ফোনটা কখনোই আপনাকে সাজেস্ট করবো না, কারণ 40,000 টাকা প্রাইসে আপনি এর থেকে অনেক ভালো ভালো ফোন কিন্তু পেয়ে যাবেন, সেগুলোতে এখন আমরা না যাই। তাছাড়া এই ফোনটা যদি নেন তাহলে আপনি ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন, ভালো একটা ব্যাটারি ব্যাকআপের ফোন পাচ্ছেন, ডিসেন্ট ক্যামেরা, মোটামুটি ভালো বিল্ড কোয়ালিটি, এগুলোই পাচ্ছেন। তো আমার মনে হয় যে 30 থেকে 32 এরকম প্রাইস রেঞ্জ একটা বেস্ট ফোন এটাই হতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।